টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা সেই ইন্টারভিউটা করছি যেটার জন্য আমি পুরো পুজো ওয়েট করেছিলাম। আমার সাথে মেগাস্টার দেব। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার পুজোটা কেমন কেটেছে? দারুণ, টাচুট। প্রথমে সবাইকে শুভ বিজয়, যারা যারা আমাকে দেখছেন, আমাদেরকে যারা যারা দেখছেন, এবং টিভি9 বাংলার সমস্ত দর্শক শ্রোতা সবাইকে শুভ বিজয়। ভালো থাকবেন। আমার মনে হয় কি খুব তাড়াতাড়ি পুজো এলো, খুব তাড়াতাড়ি পুজো চলে গেল। মানে আমরা ডিস্ট্রিক্ট ঘুরছিলাম, পুজো আসবে প্রমোশনের জন্য। পুজো এলো আর নিমিষের মধ্যে চোখ বন্ধ করার আগে পুজো চলে গেল আর কি, নাকি পাতা ফেলার আগে পুজোটা চলে গেল। বাট আই থিঙ্ক এইটাই নিয়ম, এটা আমাদেরকে মেনে চলতে হবে। পুজো ভালো কেটেছে, দারুণ কেটেছে যদি বলতে যাই। যখন পুজোর ছবি আসে তখন আমার মনে হয় যে বক্স অফিস নাম্বারসের দিকেও আমাদের একটু নজর চলে যায়। ছবিটা কত ভালো সেটা নিয়ে তো আমরা অবশ্যই আলোচনা করি, কিন্তু এই যে একটা বক্স অফিস নাম্বারস নিয়ে পুজোর ছবির যে লড়াই, সেখানে তুমি 1 নম্বর জায়গায় আছো এবং আমরা দেখছি যে তোমার ব্লকবাস্টারের একটা হ্যাটট্রিক। এই ব্লকবাস্টারের হ্যাটট্রিক যখন হয়, মানুষ কি অনেক বেশি লোনলি হয়ে যায়? প্রথম কথা কি, আমি নাম্বার গেমে বিশ্বাস করি না, কারণ নাম্বার তো সব জায়গায় থাকে। টেলিফোনের নাম্বার থাকে, আমার বাড়িরও নাম্বার আছে, আমি কোন বিল্ডিংয়ে থাকি তারও একটা নাম্বার আছে, কোন রাস্তায় তারও নাম্বার আছে। তো নাম্বার কিপস অন চেঞ্জিং, মনে হয় না কি সেই নাম্বারটা, যেটা লড়াইটা হচ্ছে সেটাকে কতদিন ধরে রাখবো আর কি, কনসিস্টেন্সি। মানে আমি এটা বলছি না কি, আমি আগের দিনই বলছিলাম একটা ইন্টারভিউ থেকে, আমি জিততে আসিনি, আমি থাকতে এসেছি। মানে হার জিত লেগেই থাকবে, বাট সেইটাকে নিয়ে যেভাবে মানে বক্স অফিস নাম্বারস, মানে 20 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে অলমোস্ট, সেখানে অনেক বড় বড় হিট বা ফ্লপও আছে, তা নয়, কিন্তু কোনদিন এটা মনে হয়নি কি এটা কেন হচ্ছে, এইভাবে কেন কথা বলা হচ্ছে। বাট এবার প্রথমবার একটু অন্যরকম লাগলো কি এতটা না করলেও হতো, এতটা না বললেও হতো। এবং আমি শুধু নিজের ছবি প্রচার করে গেছি, না এদিক তাকিয়েছি না ওই দিক তাকিয়েছি, এবং আমার মনে হয় এটাই তো নর্মাল। আমি আমার ছবি নিয়ে কথা বলবো না তো কে কথা বলবে। এবং আজকে যখন পুজো শেষ হলো, আমি যেহেতু প্রেস কনফারেন্স আমরা করিনি তখন, ইট ওয়াজ পার্ট অফ দ্য স্ট্র্যাটেজিকে, রিলিজ হওয়ার পর আমরা বসবো, তখন আমি এটাও জানতো না ভালো না খারাপ, কোনো ছবি তো জানতো না কে কোন ছবিটা বেশি ভালো থাকবে, কোন ছবিটা বেশি খারাপ হবে। খারাপ মানে কম মানুষের ভালো লাগবে, বাট আমার মনে হয়েছিল কি ছবিটা ভালো হবে। এবং আমার মনে হয় কি রিলিজ হওয়ার পরে অনেক কথা বলার থাকে, মানুষ একবার ছবিটা দেখে নেবে, তোমরা একবার ছবিটা দেখে নেবে, তারপরে প্রশ্নগুলো অন্যরকম হবে। তো সেই জন্য আজকে আমরা এখানে বসে আছি। আর লড়াই, হাড্ডাহাড্ডি, টেক্কা, আমার মনে হয় কি সব কিছু কিন্তু আমার পক্ষে যদি তুমি জিজ্ঞেস করো আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার লড়াইটা হচ্ছে কীভাবে রিজনাল ইন্ডাস্ট্রিটাকে ন্যাশনাল ইন্ডাস্ট্রি করবো। যখন মানে এখনও অবধি সবকটা অনেকগুলো রিজনাল ইন্ডাস্ট্রি এখন ন্যাশনাল ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আমরা অনেকটাই পিছিয়ে আছি। যেইখান থেকে ইন্ডিয়ান সিনেমা শুরু হয়, কলকাতা থেকে তো অবস্থা হাব, একটার সময় রাজকৌর, অমিতাভ বচ্চন এখানে চাকরি করতেন, এখান থেকে শুরু হয়। তারপর একটা সময় মানে যখন উত্তম কুমার বাবু ছিলেন, তখনকার দিন ডুয়েল ল্যাঙ্গুয়েজের ছবি হতো, এখানকার হিরোইনরা মানে এখানে এসে কাজ করতেন, বা এখানকার ডিরেক্টররা এখানে গিয়ে দারুণ হিন্দি ছবি, মানে ছবি এখানে বাংলায় অন্য হিরোকে নিয়ে করেছেন, ওইখানে অন্য হিরোকে নিয়ে করেছেন। তখনকার দিন গানগুলো দুটো ভাষাই হতো। তো আজকে আমার মনে হয় কি সেই দিনগুলোকে যদি ফিরিয়ে আনতে হয়, সেইখানে তোমার ভিশনটাকে একটু বড় করতে হবে। সেইখানে ছোটো কম্পিটিশন নিয়ে ভাবলে হবে না, কে আমাকে নিয়ে কে বললো, আমাকে নিয়ে কী বললো। আমার মনে হয় ইতিহাস মনে রাখবে আজ থেকে 4-5 বছর পর, যখন ইন্ডাস্ট্রি সত্যি ওই ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে যাবে, তখন ইতিহাস মনে রাখবে কার কী কন্ট্রিবিউশন। এখন এই ছোট্ট ঝগড়া এর মধ্যে আমার মনে হয় না আমার মাথা ঘামানোর দরকার। আমি এটুকু বলবো, তোমার চ্যানেলের মাধ্যমে যারা যারা ছবিটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রঘু ডাকাতের মতন ছবি ইজ ভেরি ইম্পর্টেন্ট when we compete with other industry। মানে এই মাস ক্যানভাসেই, মানে আজকে আমরা কথা কিছুদিন আগে তো কান্তরা বেরোলো, ওর তো ক্যানভাসই তো বড় কন্টেন্ট আছে, কিন্তু ওই মানে ওইখানে ধূমকেতু বা টনিক নিয়ে লড়াই করতে পারবো না, কারণ ওরা মাস ক্যানভাসই উড়িয়ে দেবে আমাদেরকে। সেই জন্য খাদান বা রঘু ডাকাত বা এরকম ধরনের ছবিগুলো ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমরা লড়াই করার জায়গাটা পাবো। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি কে দর্শক যাদের জন্য ছবিটা বানানো, তারা বিশ্বাস করেছেন এবং তারা এসে ছবিটা দেখেছেন। আমরা যখন ছবিটা দেখেছি, আমি যখন দেখছি 760 টাকার টিকিট কেটে দর্শক রঘু ডাকাত দেখেছেন, আমি দেখেছি 440 টাকার টিকিট কেটে। এইটা কতটা ভালো লাগে, কারণ এইটা তো খুব দরকার ছিল। ভাস্বতী, এই বছরটা দারুণ একটা বছর বাংলা ছবির ইতিহাসের জন্য, বলে যাচ্ছি মিলিনিয়াম। এই বছরই বাংলা ছবি ইতিহাসে দেখেছে সকাল 7টার সময় হাউসফুল হয়েছে ধূমকেতুর মাধ্যমে। মানে মাল্টিপ্লেক্স একটা ওয়ার 2 চলছিল, সেখানে সেই হলটা খালি, 7টা দিকে পুরো দিন টানা একটা মাল্টিপ্লেক্স, আমি গ্রাম বাংলা ছেড়ে দিলাম। একটা ছবি কি বলবো, মানে
সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আরেকটা ছবি যেখানে আমারও ভয় ছিল কি, ইনসিগনিয়া, অনেকেই জানে ইনসিগনিয়া হচ্ছে মাল্টিপ্লেক্সের একটা প্রিমিয়াম একটা একটা স্ক্রিন, যেখানে অনেক টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এখানে হিন্দি ছবির টিকিটের রেট অনেক বেশি থাকে, মানে 2,500-3,000ও তারা রেট বাড়িয়েছে এক একটা ছবিতে। তো সেখান থেকে আমরা ভাবছিলাম কি 750 ইনসিগনিয়া আমরা নর্মালি বাংলা ছবি চালাই না, ভয়ে চালাই না, কে শুধু শুধু একটা টিকিটও বিক্রি হবে না বা একটা দুটো টিকিট বিক্রি হবে। কিন্তু রঘু ডাকাত সেই পুরো মিথটাকে ভাঙলো, এবং আজ অবধি আমরা ট্রেন্ডিং আছি টিকিট সেলিং এ। আজ অবধি আমার মনে হয় ইনসিগনিয়া যদি তুমি কালেকশন দেখো, বাংলা ছবি ইতিহাসে হাইস্ট কালেকশন হবে শুধু ইনসিগনিয়া, যদি একটা স্ক্রিনের কথা বলি। তো আমার মনে হয় এটা তো একটা সুন্দর পদক্ষেপ। একটা মানুষ একটা কথার কথা বলো না, একটা ছবি এই যে 750-800 টাকা দিচ্ছেন, সে তো একা আসবে না, নিশ্চয়ই একজনকে নিয়ে আসছে বা পরিবারের কারোর সঙ্গে কারো না কারোর সাথে এসছে হয়তো। সে তখনই দেবে যখন ও বিশ্বাস করবে না এই ছবিটা এই টাকা দিয়ে দেওয়াটা কনভিন্স না হলে ওই টাকা দিয়ে কিনবেই না টিকিট। তো সেই কনভিন্স করার জন্য তো আমাকে তো ওই লার্জার দ্যান লাইফ ছবিটাকে বানাতে হবে। তো সেই জন্য আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আমি এই ট্রেন্ডটাকে চাই কি আরও অনেকেই আসুক। এই ট্রেন্ডটা যেন কন্টিনিউ, শুধু দেবের জন্য বা দেবের ছবির জন্য না, বাংলা ছবির জন্য এই ট্রেন্ডটা কন্টিনিউ। যখন এই সবকটা জয়ের সাথে তোমার নামটা কোথাও না কোথাও জুড়ে যায়, তখন অবশ্যই তুমি অনেকটা বেশি চর্চার কেন্দ্রে চলে আসো এবং বাংলা ছবি যারা ভালোবাসে তাদের অনেক বেশি ভালোবাসা পেতে তুমি শুরু করো। আর তার সাথে অবশ্যই তীব্র বিরোধিতা কিছু ক্যাম্প থেকে, এটা তো হবেই। আমরা দেখেওছি যে কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যেটা তুমি উত্তরও দিয়েছো যে এগুলোর সেরকম কোনো দরকার নেই। এই পুরো পুজোটা যখন কেটে গেল, এই লড়াইটা যখন তুমি কোথাও জিতে গেলে, পেছন ফিরে তাকিয়ে কি মনে হয়, কেন এগুলোর দরকারটা কি আর কেনই বা এরম হচ্ছে? আসলে তখন আমার কিছু মনে হয়নি, যখন এইসব হচ্ছিল তখনও কিছু মনে হয়নি। আমি এই কথাটা তখনও বলেছিলাম যে পুজোর পরে সবাই একসাথেই চলে আসবে। কিন্তু ভিশন হয় না, আমার ভিশন আজকে না, এই পুজো না, আজকে আমার ভিশন যে 2030-এর পুজোটা যেন বাংলা ছবি যেন রমরমিয়ে পুরো ভারতবর্ষে চলে। মানে সেইখানে শুধু আমরা 2টো শো কলকাতা নিয়ে বা 3টে শো আসানসোল বা বোলপুর বা বর্ধমান নিয়ে লড়াই যাতে না হয়। আমরা 3টে শো নিয়ে ইউপির একটা গ্রামে লড়াই করবো, মানে এই চ্যালেঞ্জটা এইখানে, বা মহারাষ্ট্রে একটা হল নিয়ে আমরা লড়াই করবো। এই ভিশনটা যদি থাকে না তোমার এই কী কুণালদা বলছে, কে কী বলছে, তখন তোমার মাথায় আসবে না। কারণ আমি যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নের ওরা সঙ্গী হতে পারছে না, আমার ভিশনের সঙ্গে ওরা সঙ্গী হতে পারছে না। যেদিন ওরা আমার স্বপ্নের সঙ্গে আমার স্বপ্নটা দেখবে বা বুঝবে কি আমি কি চাইছি, সেইখানে তারাও হয়তো তাদের মানসিকতা চেঞ্জ করবে। এবং আমার মনে হয় কি আজকের দিনে সিনেমা তো আমরা দর্শকদের জন্য বানাই। আজকে তুমি কি বলছো, ও কি বলছে, এটা কি সত্যি ম্যাটার করে? রঘু ডাকাত সবচেয়ে বড় প্রমাণ। মানে আবার বলছি, 9টায় ফার্স্ট শো ছিল কলকাতায়, 7:30টার মধ্যে তোমাদের কাছে রিভিউ পৌঁছে গেছে। এটা তুমি আমাকে বললে কি দেখো রিভিউ বেরিয়েছে, সবাইকে পাঠানো হচ্ছে এই রিভিউগুলো নিয়ে পোস্ট করতে। এবারে তুমি বলো যেই সিনেমাটা এত টাকা দিয়ে বিনিয়োগ করে, শুধু সিনেমা বানাইনি, আমরা তার জন্য প্রমোশনও করেছি। এমন নয় কি আমরা বাড়িতে বসে শুধু ফেসবুক লাইভ করি, আমরা ডিস্ট্রিক্ট গেছি, মানুষকে কনভিন্স করার চেষ্টা করেছি, মানুষ আপ্লুত হয়েছে এবং আমাদের প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে মানুষ আলোচনা করেছে। এবং তারপরে যেভাবে বৃষ্টি হলো, সেটা ডেফিনেটলি প্রথম দিনটা আমাদের অনেক সেটব্যাক ছিল, এবং ধূমকেতু প্রথম দিন থেকেই শুরু করে দিয়েছিল আর কি, বাট আমরা হোপফুল ছিলাম। পুরো দিনটা পেড নেগেটিভ রিভিউজ আমরা দেখতে পাচ্ছি, কে কী করছে কে কী করছে না, বাট তুমি কোথাও আমাকে দেখতে পাবে না, কোথাও কি আমরা চুপ করেছি। আমরা জানি আমরা কী ছবি বানিয়েছি, যাদের জন্য বানিয়েছি তারা ঠিক আসবে। এবং তারপর দিন থেকে যেভাবে আস্তে 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 করে যেভাবে সমস্ত রেকর্ড বা যেভাবে হল ভরতে শুরু হলো, তো সেই জায়গা থেকে আমি ভেরি হ্যাপি। আর আমার রাগ বলতে কারোর উপরে নেই বা অভিমানও নেই কারোর উপরে। আমার চেষ্টা কি, এরপরে কী করবো, এরপরে আরও কীভাবে আরও বড় ছবি বানাবো, আরও ভালো ছবি বানাবো। আমি যদি সারাক্ষণ কে কী বলছে, কে কী ভাবছে, কে কটা কুকথা বললো, কে কোথায় গিয়ে কাকে ফোন করে বলছে এটা প্রিন্ট করো, এটা করো, আমি যদি সেইখানে যদি সারাক্ষণ ভাবতে শুরু করি, তাহলে আমার ক্রিয়েটিভ মাইন্ডটা ব্লক হয়ে যাবে, তাহলে আমি অন্য কিছু ভাবতে পারবো না। তো আমার ওই মাইন্ড ট্রেনিংটা আছে কি আমি খুব বেশি নেগেটিভিটিকে এন্টারটেইন করি না। যেহেতু তুমি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, একটা গুরুত্বপূর্ণ পদ তোমার কাছে রয়েছে, আমি সম্প্রতি দেখেছি যে ব্রাত্য বসুও বলেছেন যে কেউ যদি সুপারস্টার হয় বা মেগাস্টার হয়, তাহলে তার নিজের রাজনৈতিক দল করা উচিত, একটা রাজনৈতিক দলের মধ্যে সে থাকবেই না। এবং সেটা এই পুজোর লড়াই প্রসঙ্গেই এই বক্তব্যটা এসছে তার থেকে। কে কি বলেছে আমি জানি না, আমি এইটুকু বলতে পারি, আমাকে পরশুদিনই সিএম ফোন করেছেন এবং তিনি কুণাল ঘোষের ব্যাপারটাও আমাকে বললেন কি আমরা এর মধ্যে এটা দলের মধ্যে, সেই জন্য
আমি বলতে চাইছি না, মানে যাদের একটু দায়িত্ব আছে, নিজের দলের লোককে যে কিছু বলতে হয় তো দলের নামই খারাপ হবে। লোকে তো বলছে একই দলটা তো মোর ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি কিছু বলতে চাইছি না, বাট সিএম আমাকে যা বলার তিনি বলেছেন এবং আমি সেটাও এখানে বলতে চাইছি না। বাট আমার কারোর প্রতি কারো কমপ্লেন, সিএমকেও বললাম, দিদিকেও বললাম যে দিদি আমার অ্যাকচুয়ালি কারো আপনিও ঢুকবেন না, ছেড়ে দিন। হ্যাঁ, না 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 ঠিক আছে। তো ওনার কাছে খবর গেছে, উনি ভেবেছেন যে দেব কষ্ট পেয়েছে, অ্যান্ড সো সুইট অফ, মানে তিনি ফোন করেছেন এবং আমি দিদিকেও বললাম আপনি এর মধ্যে আপনি ছেড়ে দিন, আমার কোনো, আপনি সব ব্যাপারে এত হেল্প করেছেন, আপনাকে আর কি বলবো, মানে 50% শো করে দিয়েছেন, প্রাইম টাইম করে যা বলেছি আজ অবধি আপনি সিনেমা মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কী নাই করেন, তো আপনাকে এই ছোটো ছোটো জিনিস নিয়ে কেন ডিস্টার্ব করবো। তারপরে আমার দিদির কথা এবারে পরে বলো আমার কি ভাবা উচিত ব্রাত্যটা কী বলছে, আমার কি ভাবা উচিত কুণালদা কী বলছে। আমার কাজ হচ্ছে সিনেমা বানানো, আমার কাজ হচ্ছে কিভাবে আরও বেশি ইমপ্রুভ করবো, আমার কাজ হচ্ছে কিভাবে মানুষকে আরও হলে নিয়ে আসো, আমি তার মধ্যে থাকতে ভালোবাসি যদি অ্যাজ অ্যান অভিনেতা বলি। আর যদি পলিটিক্যাল বলো, আমি আমার কাজটা ঘাটালে করছি, ঘাটালে মানুষকে গিয়ে জিজ্ঞেস করে নেব, এখানে ঢাক পেটানোর কিছু নেই। আমি এটা বলছি না আমি সব কাজ করছি, সেটা আমার হাতে নেই, আর এটাও বলছি না কি আমি কিছুই করছি না, যতটুকু জানি যতটুকু বুঝি সেটা করার চেষ্টা করছি। আমরা যারা ছবিটা দেখেছি, আমার একটা প্রশ্ন আছে, ছবিতে যেরকম তোমাকে দেখতে লাগে তারপরেই দেখেছি তোমার চেহারা আবার চেঞ্জ করে গেছে, সেটাই হওয়ার কথা। ছবিটার সময় তুমি এক্স্যাক্টলি কি কি করেছিলে বা কিরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছিলে, কারণ তোমাকে ভীষণ অন্যরকম দেখতে লাগছে স্ক্রিনে। আমরা তো অনেক দিন ধরে গল্পটা নিয়েছিলাম, আর এবারে ডাকাত নিয়ে না আমাদের বাঙালির একটা অনেকগুলো ছবি মাথায় আসে, তো আমরা গুগল করছিলাম কি কি আছে, কারো গোপ এত বড়, কেউ এরকম করে দাঁড়িয়ে আছে, কেউ তো সবটাই যেই চিত্রগুলো এসেছিল বা যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছিলাম বা অ্যানিমেটেড ছবিগুলো দেখতে পাচ্ছিলাম, সেটা খুব মানে খুব পাওয়ারফুল একটা চরিত্র, মানে দাঁড়ালেই মনে হবে একটা তো আমার মনে হয়েছিল কি এটা 2021 হলে এটা করতে পারতাম না, কিন্তু 2025 বা 24 যখন আমরা টেক ওভার করলাম পুরো স্ক্রিপ্টটাকে, তখন মনে হলো কি না এই ডাকাতটাকে না খুব মানে 2021 যখন আমরা ফটোশুটও করেছিলাম, এখানেই করেছিলাম, এই রুমেই করেছিলাম, তখন শুধু একটা গোপ দিয়ে করেছিলাম, আর কিছু করিনি। কিন্তু 2024 মনে না, আমার হচ্ছে হি শুড লুক লার্জার দ্যান লাইফ। ছবিটা ভিশনটাও আমরা বড় করেছি, তার জন্য শুধু দাড়ি গোপ বানালে হবে না, এমন একটা বডি চেহারা নিয়ে আসতে হবে যেটা দেখে মনে হবে কনভিন্সিং মনে হবে। যখন এই চণ্ডীপাঠটা হচ্ছে, পুজো যখন হচ্ছে, তখন মনে হবে কেন এই হচ্ছে মানে ওই হচ্ছে দানব, মানে এবং রঘু ডাকাত সব কিছু করতে পারে। তো সেইটা একটা সাইকোলজিক্যাল ছিল, এবং তার জন্য একটা প্রসেস ডায়েট। ধ্রুবদা ফ্রম দ্য ডে ওয়ান বলে তুমি করতে পারবে, হ্যাঁ আমাকে সময় দিতে হবে, অফকোর্স মাথার মধ্যে প্ল্যানিং চলতে, তারপরে স্ক্রিপ্টের একটা চাপ ছিল, লোকেশন একটা চাপ ছিল, তো সামহাউ উই ম্যানেজ। এবং আমি যেভাবে রঘু ডাকাতকে দেখতে চাইছিলাম, আমার মনে হয় আমি সেইভাবে দেখানোর চেষ্টা করেছি। এরকম ছবি শুটিং যখন চলে, সারাদিন ধরে তুমি শুটিং করছো, সবসময় এত প্রেশার, ফিজিক্যাল, মেন্টাল, তখন বাড়ি ফিরে কি মনে হয়? তখন শুধু একটু ঘুমোতে চাই, মানে তখন না মানে ওই এনার্জি থাকে না, খাটে কখন শুবো। এবং বাংলা ছবি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব বেশি যে আমরা ল্যাভিশলি শুটিং করি তা নয়, কিন্তু মানে আমি হয়তো এরকম অনেক সময় হয়েছে, পুরো টিমই ফর দ্যাট ম্যাটার, শুধু আমি বলে নয়, আমরা হয়তো 11টা 11:30 প্যাক আপ হয়েছে, 12টা 12:30 মধ্যে বাড়ি ঢুকেছি বা হোটেলে ঢুকে, যেহেতু এটা আউটডোরে ছিল, অ্যান্ড বাই 5 মাইট জিম ট্রেনে আসতো সকাল 5টার সময়, 1 ঘন্টা ট্রেনিং, 6টার সময় চান করে বেরিয়ে যেতাম শুটিংয়ে। এবারে এরকমও হয়েছে কি যেদিন আমার শুটিং নেই সেদিন আমি ফ্লোরে আছি, কি হচ্ছে না, কেমন হচ্ছে, অমুক হচ্ছে তুমুক হচ্ছে। তো ইট ওয়াজ টাফ, বাট আমার মনে হয় এইটাই তো কাজ, মানে অভিনেতার এইটুকুই তো কাজ, এইটুকু তো তোমাকে দিতেই হবে একটা ছবির জন্য। আমি আবার বলবো, তুমি প্রজাপতি 2 দেখবে, একদম অন্য দেখতে পাবে, মানে কমপ্লিটলি একটা ফ্রেশ, কমপ্লিটলি একটা অন্যরকম চেষ্টা করেছি, অন্যরকম, মানে ইমিডিয়েটলি পরে শুট হয়েছে তো, মানে তো কিন্তু সেটার সঙ্গে রঘুটাকে কোনো মেল হবে না, খুব আলাদা। মানে ওখানে তোমার সিঙ্গেল ফাদার হিসেবে আমরা যে লুকটা দেখছি, সেই চেহারা আর এই চেহারা আকাশ পাতাল ফারাক। তো এটাই তো চেষ্টা ছিল আমার, রঘু ডাকাতকে যেভাবে আমি দেখতে চেয়েছিলাম রঘুকে, আমি সেভাবে করেছি। এবং এইখানে যেভাবে আমি রাজু, আমার চরিত্রটার নাম রাজুকে যেভাবে দেখতে চাইছি, সেটা একদম সাধারণ ছেলে, লন্ডনে গেছে, কিন্তু লন্ডনে গিয়ে ফিটফাট হয়ে গেছে, হি স্টাইলাইজড, হয়তো ব্র্যান্ড পরে না, কিন্তু হি নোজ হাউ টু হোয়াট টু ওয়্যার, হোয়াট নট টু ওয়্যার, অ্যান্ড হি ইজ আ শেফ অলসো। তো সেই জন্য অন্যরকম একটু স্টাইল করার চেষ্টা করেছি, এবং আমার মনে হয় কি সেটাও মানুষের ভালো লাগবে, খারাপ লাগবে না। এই মুহূর্তে তুমি টলিউডের সবথেকে সাকসেসফুল স্টার, কি করে তুমি হ্যান্ডেল করছো এই সাকসেসটা? আমি ভাবছি না কোথায়, আজকে কথার কথা বলছি, তাও পুজো শেষ হয়েছে একদিন, আমি তো কাজে নেমে গেছি,
আমি যদি সাকসেস এনজয় করতাম তো আমি বাড়িতে বসে থাকতাম, আমি তো আজকে আমরা ইন্টারভিউ প্ল্যানই করতাম না। আমরা তো এটা চাইনি, আমরা চেয়েছিলাম তুমি এই সময় রুক্মিণীর সাথে বেড়াতে যাও, যেরকম তুমি এভরি ইয়ার যাও। এবারে যাবো, কিন্তু সেটা যেহেতু রঘু ডাকাত এমন একটা ছবি ছিল যেখানে শ্রীকান্ত স্পেশালি বলে তুই এবারে কোথাও যাস না, একটু আমার পাশে থাক। তো এইবারে পুজোতে এই কারণেই থেকে যাওয়া কি রঘু ডাকাতটা যেহেতু রিলিজ হচ্ছে, সত্যি এটা খুব খেটে আমরা ছবিটা বানিয়েছি, কোনো অংশ যাতে কিছু কম যাতে না হয়। তো সেটা যাতে অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর আমার থাকাটা খুব দরকার ছিল এবারে পুজোতে, সেই জন্য থেকে গেলাম। আদারওয়াইজ আই এম হ্যাপি। এবং সাকসেস না খুব কেমন জলের মতো, মানে যত তুমি ধরতে যাবে তত বেরিয়ে যাবে, যত আগলে রাখবে ততদিন তোমার কাছে থাকবে। তো আমার চেষ্টাকে আমার পরিশ্রমটা না আরো উইথ দ্য সাকসেস আমার পরিশ্রমটা বেড়েছে, কোনোদিন কমেনি। যখন খাদান হিট হলো তখন আই ওয়াজ লাইক হোয়াট নেক্সট, এর উপরে কীভাবে যাবো। অ্যান্ড তারপরে তো আজকে রঘুরাজ সবাই দেখতেই পাচ্ছে, এবং আমাদের এখন খাদান টু নিয়ে পুরো পুজোটা আমরা স্ক্রিপ্ট নিয়ে চলছিল আর কি, আরও কীভাবে ভালো করব, আরও কীভাবে অন্য রকম করব, আরও কীভাবে চরিত্রগুলোকে আরও গ্রাউন্ডেড, আরও আমাদের কমিউনিটির মধ্যে কীভাবে নিয়ে আসবো, মানে আরো আমরা রুটেড কিভাবে করবো, এইটা সারাক্ষণ চলছে। এবং এটা করতে করতে পুজো কেটে গেল। ব্লকবাস্টারের পরে এটা প্রচন্ড মেন্টাল প্রেশার না, যে এবার আমি কি নিয়ে আসবো, কারণ তোমার থেকে এখন আমাদের যে এক্সপেকটেশন সেটা এখান থেকে এখানে চলে গেছে। এটাও সত্যি, মানে আমার নিজেরই অর্ধেক সময় ঘুম হয় না, মানে সারাক্ষণ মাথায় চলে হোয়াট নেক্সট। বাট আই থিঙ্ক এটাই কত অভিনেতা কত অভিনেত্রী পায় এই যে সময়টা, তো আমি ধরে রাখতে চাই। এই যে বললাম নাকি কনফিডেন্স অ্যান্ড ওভার কনফিডেন্স মধ্যে একটা থিন লাইন থাকে, তোমাকে বুঝতে হবে কোনটা কনফিডেন্ট কোনটা ওভার কনফিডেন্ট। আমার কাজ হচ্ছে কি কীভাবে আরও ভালো কাজ করবো। আমি জানি সবটা তোমার ভালো হবে না, সব ছবি তোমার ব্লকবাস্টার হবে না, কিন্তু আমার পরিশ্রম যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্লপ ছবিতেও দেখতে পায়, না ছেলেটা খেটেছিল, ছেলেটা পরিশ্রম করেছে, চেষ্টা করেছে অন্যরকম কিছু ভাবা, সেইটা দেখলেই আমি হ্যাপি। এখন যখন তুমি ভীষণ আনন্দ পাও, আই এম শিওর তুমি প্রথম যেদিন দেখেছো যে রঘু ডাকাতে সব অরেঞ্জ সব ফার্স্ট ফিলিং, তোমার প্রচন্ড মজা লেগেছে, আনন্দ হয়েছে। আবার নিশ্চয়ই এরকম সময় আসে যখন তুমি প্রচন্ড দুঃখ পাও। খুব আনন্দ পেলে কি করো আর খুব দুঃখ পেলে কি করো? চুপ থাকি, দুটোই। এমন নয় কি আমি এর আগে অরেঞ্জ দেখিনি, সেই জন্য আমার কাছে ওইটা নয় কি এটা প্রথমবার দেখছি। প্রথমবার হলে হয়তো খুব মজা পেতাম, মানে যে কথা বলছি, আমার ধূমকেতু যেভাবে শুরু হয়েছিল দিনটা, সকাল 7টা থেকে কীভাবে আইনক্স যেভাবে সকাল কম্পিটিশন হচ্ছিল, আইনক্স খুলে নিয়েছে, তো লেক মলও 7:10 খুলে দিয়েছে, হ্যাঁ, তারপরে দেখছি অ্যাক্রোপলিসও খুলে নিয়েছে এইখানে, মানে সমস্ত সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্স যেগুলো গ্রামে গঞ্জে, মানে কল্যাণীতে, মানে মাল্টিপ্লেক্স সকাল 7টা, মুর্শিদাবাদে সকাল 7টা 8টার সময় ফার্স্ট শো, অ্যান্ড অলওয়েজ সোল্ড আউট। সেটা একটা আলাদা, দ্যাট মিনস একটা 10 বছর পুরনো ছবিকে আমরা এইভাবেও নিয়ে আসতে পারি। পৃথিবীতে এরকম কোনো এক্সাম্পল নেই যে একটা 10 বছর পুরনো ছবি এইভাবে রিলিজ হয়েছে এবং আমরা কিচ্ছু প্রমোশন করিনি। আমরা শুধু দুটো প্রমোশন করিনি, 3টে। একটা হচ্ছে প্রেস কনফারেন্স আলাদা হবে, একটা হচ্ছে আমাদের নজির মঞ্চে একটা ইভেন্টটা, আর একটা হচ্ছে আমরা বড় মাথায় পুজো দিতে গেছি, যেটা আমরা সব ছবিতেই যাই। ইটস নট নেসেসারি আমরা শুধু ওই ছবিতে গেছি, আমরা খাদানও গেছিলাম, আমরা রিসেন্টলি রঘু ডাকাতের জন্য। অ্যান্ড যে রেজাল্ট আমরা পেয়েছি, তো সেটা ডেফিনেটলি ওয়াজ ভেরি ভয়ও ছিলাম। এরপরে আমার রঘু ডাকাত আছে, আমার ডাইরেক্ট কম্পিটিশন আমার সঙ্গে, মানে বেশি দূরে কারোর সঙ্গে যেতেই হবে না। তো তোমরা ভাবছিলে হয়তো আমি অন্যান্য পুজোর ছবির সাথে আমি কম্পিট করছিলাম, কিন্তু আমি সত্যি রঘু ডাকাত ধূমকেতুর সাথেই কম্পিট করছিল। এবং সেইখানে আমার এটা বাংলা ছবির জয় হলো, যেটা আমি বললাম, দুটো রেকর্ড করলো এর মধ্যেই। একটা হচ্ছে সকাল 7টার শো, একটা হচ্ছে ইনসিংনে, যেখানে রঘু ডাকাতও জিতেছে, সেখানে ধূমকেতুও জিতেছে। তো আই এম হ্যাপি। এটাই বলবো দর্শকদেরকে, আমার মনে হয় পুরোপুরি যারা দেখছেন তাদের জন্যই এটা সম্ভব, কারণ এই পুজোটা একটু অন্যরকম ছিল, কারণ এত বেশি নেগেটিভিটি, এত বেশি কাদা ছোড়াছুড়ি, এত বেশি আমার 20 বছরের ক্যারিয়ার আমরা দেখিনি। মানে এরকমও হয়েছে, আমি বুম্বাদাকে মেসেজ করেছি, বুম্বাদা এটা কি তুমি বলেছো? তো বুম্বাদা ডাইরেক্টলি ফোন করেছে, না আমি এটা বলিনি, এটা এরকমভাবে চলছে, আমার কিছু কারণ না, ঠিক আছে না। মানে যারা আমার কাছের মানুষ তাদের সঙ্গে ক্লিয়ার করে দিয়েছি যে এইভাবে শুনতে পাচ্ছি, এভাবে হেডলাইন হচ্ছে, এটা কি তুমি বলেছো? আমি সুরজিৎকেও বলেছিলাম, এটা কি তুমি বলেছো? না আমি এটা বলিনি, এটা অন্যভাবে কোট করা হয়েছে। এবার এইটুকু সম্পর্ক যদি আমাদের না থাকে, তাহলে আমরা কোথায় কেন থাকছি? তাহলে এই বন্ধুত্বটা কিসে? তাহলে আমরা ইউনিটি কিসে বলি? তোমার যদি আমাকে নিয়ে কিছু শুনো, তুমি ডাইরেক্টলি ইউ ক্যান কল মি আপ, কি আমি এটা বলেছি, হ্যাঁ না। এবার যদি আমি বলেছি, তাহলে সে সরি, ইউ হ্যাভেন্ট সেড নো, আই ডিডন্ট সে। তো কিন্তু এইবারে পুজোটা না, মানে খুব অন্যরকম ছিল, সেদিন আরও বেশি আমি চুপ ছিলাম।
মানে পুরোটাই অ্যাবজর্ব করতে আমার খুব ডিফিকাল্ট হচ্ছিল, মানে এত কিছু কী করে হচ্ছে। বাট আমার মনে হয় কি এইটুকুই বলতে পারি কি, লড়াই করে কেউ কোনোদিন যুদ্ধ জিততে পারে না বেশি দিনের জন্য। মানে ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, এখানে কেউ মাফিয়া হতেও আসেনি, কেউ মাসিয়া হতেও আসেনি। আমরা ইন্ডাস্ট্রির আমরা একটা কি বলবো, একটা পিলার, সে আমরা সবাই ধরে আছি কীভাবে আমরা ইন্ডাস্ট্রিকে বাঁচাবো। এমনি কমে আমাদের 2-3টে হিরোর মধ্যেই আটকে গেছি, 2-3টে প্রডিউসারের মধ্যেই আটকে গেছি। মানে আমাদের কাছে না আছে হিরো, না আমাদের কাছে আছে হিরোইন, না আমাদের কাছে ভালো ডিরেক্টর, না আছে আমাদের কাছে বড় প্রডিউসার। আমরা যারা চেষ্টা করছি এই মধ্যেই কি না একটা রঘু টাকার মতন ছবি SBF প্রডিউস করছে, আমি সাধুবাদ জানাচ্ছি। আমি উইন্ডোজকেও বলছি যেভাবে ওরা ছবি করছে, তো 2-3জনই রেগুলার প্রডিউসার আছে যারা নিয়মিতভাবে সিনেমা নিয়ে আসে, বাকি প্রডিউসাররা আসছে না। এবারে তার মধ্যে যদি আমরা একটা বাজে এক্সাম্পল সেট করি, যারা আসবে করছে তারা ভয় পেয়ে যাবে। তো আমার মনে হয় কি কেউ এখানে কারো শত্রু না, আমরা সবাই চেষ্টা করছি কীভাবে আরও ইন্ডাস্ট্রিটাকে বড় করব, কীভাবে আরও দর্শকের সংখ্যাটা বাড়াবো, আর কীভাবে ইন্ডাস্ট্রিটাকে রিজনাল ইন্ডাস্ট্রি থেকে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে যাবো। এইটা যদি ভাবি তাহলে আর কিছু লাগে না। অপেক্ষাকৃত নতুন নায়িকা যারা, তাদেরকে তুমি ভীষণ সুন্দর স্পেস দিচ্ছ। তোমার বিভিন্ন ছবিতে আমরা দেখেছি বিভিন্ন মুখ যারা টেলিভিশন থেকে এসছে, তার মধ্যে ইধিকার সাথে তো তোমার দুর্দান্ত জুটি। কিন্তু তুমি ধূমকেতুর কথা বলছিলে বলে আমরা যেটা জানতে চাই, নজরুল মঞ্চের ঐতিহাসিক ইভেন্ট, আর তারপরে তোমার আর শুভশ্রীর জুটিটাকে আমাদের এত সুন্দর করে দেখতে পাওয়া, তারপরে মনে হলো আবার একটু ঝগড়া হয়েছে, আর মনে হলো দেব শুভশ্রীর আর ছবি হবে না একসাথে। ঝগড়া হয়নি। এটা নিয়ে তোমার কি মত? তুমি ইন ফিউচার করতে চাও কিনা শুভশ্রীর সাথে ছবি? অফকোর্স করতে চাই, কেন করতে চাইবো না। আমার মনে হয় কি যেভাবে শুরু হয়েছে সেভাবে শেষ হয়নি। মানে যেটা আমাদের 8-10 কত বছর আমি জানি না, ভুলে গেছি। তিক্ততা যেটা ছিল সেটা অনেক বেশি আমরা কাটিয়েছি, এবং অনেক বেশি আমরা দুজনেই ম্যাচিওর হয়েছি। এবং আমার মনে হয় কি ও চাইবে নিশ্চয়ই আমার সাথে কাজ করতে, আমিও চাইবো ওর সাথে কাজ করতে। কিন্তু যে ভালো গল্পটা লিখবে, মানে কাউকে তো একটা গল্প লিখতে হবে, এবং এক্সপেকটেশন দেব শুভশ্রী নিয়ে এমন একটা জায়গা চলে গেছে না, মানে যেটা আমরা বুঝতে পেরেছিলাম ধূমকেতু থেকে, লোকে ভেবেছিল একটা খুব ভালো এরকম কিছু হবে। যারা অন্য কিছু মানসিকতা নিয়ে এসেছিল তারা হয়তো পেট ভরে পায়নি, বা যারা এমনি এসে তারা হয়তো অনেক বেশি পেয়ে গেছে। তো এবার আমরা কোনটা ভালো, কোনটা আরো ভালো হতে পারতো, সেই দুটোই আমাদের দুজনেরই মাথায় চলছে। আমি ছিল ও পিক আপ করেছে কি এই জায়গাটা আমাদেরকে এরকমভাবে করতে হবে। ইনফ্যাক্ট আমরা বড় মার দিনে আমরা একদিন ওই দিনে আমরা লাস্ট আমাদের দেখা হয়েছিল, এবং গাড়ির মধ্যে আমাদের ওই আলোচনাই হয়েছিল কি এরপরে ওই বলেছিল কি এরপরে আমাদের মানে যেই হোক না কেন আমাদের নেক্সট ছবি অ্যানাউন্সমেন্ট হওয়া উচিত। তো আমারও মনে হয়েছিল কি হ্যাঁ আমাদের নেক্সট ছবি অ্যানাউন্সমেন্ট হওয়া উচিত। কিন্তু আমার মনে হয় কি আমার টিম খুঁজছে হয়তো ভালো গল্প, যদি কোথাও ভালো গল্প যদি আমরা পেয়ে যাই, তো ডেফিনেটলি মাই টিম উইল অ্যাপ্রোচ চেস টু সে ইয়েস, অ্যান্ড তার জন্য গল্প দরকার আমার মনে হয়। প্রজাপতি 2 নিয়ে আমাদের একটু বলে দাও, কারণ পুজোতে তুমি লাস্ট কয়েক বছরের মধ্যে প্রথমবার প্রথম হয়েছো, আর বড়দিনটা আমরা মনে করি তোমারই, কারণ বড়দিনে আমরা শেষ কয়েক বছর ধরে কন্টিনিউয়াসলি তোমার ব্লকবাস্টার দেখছি। আমার শব্দতে আপত্তি আছে, কেউ প্রথম বা শেষ হয় না, প্রথম বা শেষ একমাত্র দর্শকই হয়। এবারে এটা খুব খারাপ একটা লাইন, যারা শুনছে অন্যান্য পরিস্থিতি তারা ভাববে কি না আমি কি হেরে, কেউ হারেনি। কিন্তু আমরা সবাই তো একটা চেষ্টা করেছি কি মানুষে কিভাবে আমরা আটকিয়ে রাখবো। এত হিন্দি ছবি রিলিজ হচ্ছে, এত নো শো শেয়ারিং এর মধ্যে আমরা যাচ্ছি, এই দোকানটা রিলিজ হলো, কিভাবে আমাদেরও অরেঞ্জ থাকে, এবং আমরা দিয়েওছি। মানে 3 দিন ধরে আমরা আজকেও সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম 12,000+ টিকিট সোল্ড আউট হয়েছে আজকের দিনে, নর্মাল অফিস ডে। তো আমার এইটা নয় কি আমি যখন পিছিয়েছিলাম তখন আমার মনে হয়নি পিছিয়ে আছি, কারণ দেখো দুটো সত্তা আমার কাজ করে, একটা হচ্ছে অভিনয় সত্তা, একটা ক্রিয়েটিভ দিক সারাক্ষণ মাথায় চলে কি আমার অভিনয় কোথায় দেখাবো। খাদানে তো ওই অভিনয় দেখানোর জায়গা নেই, বা রঘু টাকাতেও সেই জায়গাটা নেই। রঘুতে মাস মানে কমার্শিয়াল মাস, মানে বড়, যেখানে ডায়লগই নেই, ওই ইমোশনাল সাপোর্টই নেই, ওই অথর ব্যাকিং ক্যারেক্টারটাই নেই যেখানে তুমি ওই ইমোশনটাকে পোর্ট্রে করবে। বাট হ্যাঁ টেক্কার মতন ছবি আমার কাছে ইম্পর্টেন্ট, যেখানে আই ওয়ান্ট টু এক্সপ্লোর মাই ক্রিয়েটিভিটি। মানে দেব অ্যাজ এ অভিনেতা, যে তাকে আমাকে এই ধরনের ছবিগুলো দিতে হবে, নাহলে আমি সার্ভাইভ করতে পারবো না। অ্যাজ এ অভিনেতা আমি সার্ভাইভ করতে পারবো না যদি আমি শুধু খাদান করতে থাকি, বা শুধু আমি প্রজাপতি করতে থাকি, বা শুধুই আমি টনিক করতে থাকি। আমাকে বিভিন্ন রকম চরিত্র করতেই হবে, এটা আমার ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশনের জন্য। তার মানে এটা নয় কি আমি পিছিয়ে গেছি বলে বা এগিয়ে, আমি কোনোদিন টেক্কা ভাবিনি যে এটা ব্লকবাস্টার বা ওরকম একটা জায়গা হবে। টেক্কা আমার এমন, সৃজিত আমাকে যেভাবে গল্পটা বলছে আমার দারুণ লেগেছিল। মানে ওই চরিত্রটা একটা হস্টেজ সিচুয়েশন, একটা বাড়ি, একটা বাচ্চা মেয়ে, এবং ধর্মকে নিয়ে যেভাবে রাজনীতি,
তো আমার দারুণ লেগেছিল গল্পটা, আমি করেছি। আমি কোনোদিন ভাবিনি ওই ছবিটা নিয়ে আমি জিততে এসেছি না হারতে এসেছি, আমার ভালো লেগেছে, আমি করেছি। এটাও সত্যি, খাদানও আমি সেভাবে ভাবিনি। খাদান আমি ভেবেছিলাম কি আমি সত্যি বোর হচ্ছিলাম ফ্যামিলি ড্রামা করতে করতে, আমার মনে হচ্ছিল আমি সাফোকেট হয়ে যাচ্ছি। এবারে আমি যদি সাফোকেট হচ্ছি, আমার দর্শক আরও বেশি সাফোকেট হচ্ছে, কারণ তারা আমার থেকে এগিয়ে আছে। এবারে আমি যদি প্যালেট না চেঞ্জ করি, আমি যদি হাই টাইম, এবারে যদি আমি না চেঞ্জ করি, আর আমার ফ্যামিলি ড্রামা চলবে না, কারণ একটা লিমিটেশন চলে এসছে। তুমি বাবা, চাকর, কাকা, তুমি সব রকমের ইমোশন, একটা বাড়ির মধ্যে যতগুলো ইমোশন আছে তুমি অলমোস্ট করে নিয়েছি, বিয়ে করে নিয়েছি। আমি না করে বাবার বিয়ে করে দিলাম, এইটাও করে দিয়েছি। এবারে হোয়াট নেক্সট? এবারে যখন আমরা বসছিলাম, আমি না স্ক্রিপ্টের মধ্যে যখন শুনছি, আমি হচ্ছে শুনছি, কিন্তু আমি ভাবছি না হচ্ছে না, মানে সামওয়্যার আমার সমস্যা হচ্ছে। যেটা আমি রত্নদাকে তখন খুলে বলি যে ভাই আমাকে এবারে ছেড়ে দেবে, প্লিজ ছেড়ে দাও। তুমি কি করবে? একটা কমার্শিয়াল ছবি করবো। অভিজিৎ রত্নদা, এটা বারবার বলছি, মানে এখন এই কারণেই বলছি, তুমি বললে না কি ক্রিসমাসে সবসময়, আমি এইভাবে ভাবি না। আমি যেটা সাকসেস, সেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল ওই সময় আমার দাঁড়িয়ে। তুমি রেজাল্টটা নিয়ে আলোচনা করছো আমার সাথে, কিন্তু রেজাল্টের আগের রাত অব্দি, রিলিজের আগের রাত অব্দি দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আইভ টেকেন। মানে কথার কথা তুমি যদি বলো, টেক্কা ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর মি, আমি কি এটা অভিনয় করতে পারবো। খাদান ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, এখানে রমরমিয়া মাল্টিপ্লেক্সের ফ্যামিলি ড্রামা চলছে, প্রজাপতি ইজ দ্য বিগেস্ট ব্র্যান্ড, লাস্ট 5-6 বছর সবচেয়ে বিগেস্ট ব্লকবাস্টার। সেইটা পার্ট 2 হচ্ছে, তার অলরেডি অডিয়েন্স আছে, মানে নামই দেব মিঠুনের জন্য এমনি অডিয়েন্স চলে আসবে। মিঠুন দা আর দেবের সঙ্গে এমন একটা প্রজাপতি এমন একটা হিট হয়েছে, মানুষ দেখতে চাই জুটি। সেইখানে পরন্দাও আছে, মানে টনিক অ্যান্ড প্রজাপতিকে যদি মিক্স করা হয় তাহলে তার অডিয়েন্স আরও বেশি। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি ফিল করছি না। তো তুমি যে সাকসেসের কথা বলছো, সেটা এক রাত আগে অব্দি এটা খুব চ্যালেঞ্জিং ছিল। ইভেন ধূমকেতু ফর দ্যাট ম্যাটার, ধূমকেতু আমার কাছে যখন এলো, আমি তো ভয়ে ছিলাম কি 10 বছর পুরনো, খাদানের পর আমার ধূমকেতু রিলিজ হবে, আর যদি না চলে ছবিটা, তাহলে রঘু ডাকাতের কি হবে? হ্যাঁ, কারণ রঘু ডাকাত তো তার উপরে ব্যাংক করে আছে না, মানে একটা তুমি ক্যারি ফরওয়ার্ড করছো, তুমি রঘুটা মানে ধূমকেতু বলছে রেজাল্ট দেখে, আচ্ছা তোমরা তো খেলে দিলে, তোমরা তো এই করলে। বাট তার আগে রাত অবধি কিন্তু আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এইভাবেও করা যেতে পারে, অ্যান্ড উই হ্যাভ, দর্শক যদি থাকে তাহলে তো কিছু বলার নেই। তো তুমি যে নাম্বার 1, নাম্বার 2 বা ক্রিসমাসটা, আমার না, মানুষ আমার পরিশ্রমটা দেখতে পেয়েছে, মানুষ আমার প্রচেষ্টাটা দেখতে পেয়েছে, মানুষ আমার স্বপ্নটা দেখতে পেয়েছে। আর আমার মনে হয় কি আজকে প্রত্যেকটা ছবির সাথে সাথে আমার দর্শকের বিশ্বাসটা বেড়েছে। আর সিনেমা দেখাটা একটা অভ্যেস, আমি সবসময় বিশ্বাস করি। এই আমি বছরে 2টো ছবি নিয়ে সেই অভ্যেসটাকে ধরে রাখতে পারবো না। আমার সঙ্গে আরও অন্যান্য প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তাদের সাপোর্টও লাগবে, তারাও যেন এই অভ্যেসটাকে তাদের ধরে রাখতে পারে। এবার একটা অন্য ছবি যদি ব্লকবাস্টার হয়, তাতে আমার লাভ, কারণ এই যে দর্শক গেছে, তারা ভালো ছবি শুনলে আবার যাবে, কারণ অভ্যেস হয়ে গেছেন। তো আমার মনে হয় কি আমি কবে ফেল হয়েছিলাম বা কবে পাস হয়েছিলাম, সব থেকে বেশি আমার দর্শক যেন বেঁচে থাকে বা জেগে থাকে, বা সিনেমা দেখার অভ্যেসটা যেন মানে থাকে তাদের। এই যে প্রজাপতিতে আমরা দেখছি যে সিঙ্গেল ফাদার, তোমার পাশে একটা মিষ্টি বাচ্চা মেয়ে বসে আছে, খুব সুন্দর লেগেছে পোস্টারটা। তুমি আমাকে বলো যে তুমি বাবা হতে চাও কিনা, তোমার থট প্রসেসটা কি? আগে তো বিয়ে করতে হবে। তুই বল আগে বিয়ে করতে চাও কিনা। ওই প্রশ্নটা অনেকবার হয়ে গেছে, ওই জন্য আমরা একটু এগিয়ে দিয়েছি প্রশ্নটা। আমি চাই আমার ফ্যামিলি হোক, আমরা বাট আমার মনে হয় সবকিছু একটা ডেস্টিনি থাকে। তো আমার মনে হয় এটা আমি ডেস্টিনিতে ছিল না। দুটো প্রশ্ন আছে শেষ। একটা প্রশ্ন হচ্ছে তুমি তুফানকে মিস করছো কিনা, কারণ আমার ছবিটা দেখার পরে তোমার সাথে ওর কেমিস্ট্রিটা এত ভালো লেগেছে, তুমি ওকে মিস করো কিনা? আমার এখনো মনে আছে প্রথম দিন তুফান মানে আমার ঘোড়ার নাম ছিল তুফান। ঘোড়াগুলো না মানে দে নিড টাইম, ওর টাচ বুঝতে পারে, মানে ভয় পাচ্ছ না তারা বুঝতে পারে। তো প্রথম দিন আমি ভয়েই ছিলাম, আর যে কোনো নতুন ঘোড়ার সঙ্গে তোমার একটু বন্ধু হতে টাইম লাগবে। অ্যান্ড প্রথম দিন হি ডিডন্ট গিভ শট, ছুটলোই না আমার সাথে, নাইটে সিন ছিল এখানে। প্রথমে রঘু যখন ছুটে ছুটে ঢুকছে, ওই দুটো শটই পেয়েছিলাম আমরা। তারপরে ঘোড়াটা ওয়াজ নট, মানে তুফান খুব একটা মুডে ছিল না সেদিন। যা হ্যাঁ, নতুন টিম, আগুন টাগুন দেখছে, প্রথমবার শুটিংয়ে প্রথমবার এসছে, নতুন একটা স্টেট, হায়দ্রাবাদ থেকে সব কটা এসেছিলো। তো আমি বললাম আজকে ঘোড়াকে ছেড়ে দাও, কারণ আমি যেহেতু অ্যানিমেলদের সাথে এত কাজ করেছি, স্পেশালি ঘোড়াদের সাথে, তাদের আমি অনেকবার পড়েওছি, তো আই নো দ্যার মেন্টালিটি। এবারে ঘোড়াকে আমরা অফ দিলাম সেদিন, তখন বাকি আমরা ফাইটে ঢুকে গেলাম, ঘোড়া নিয়ে আমরা শট দিলাম না। রাত্রেবেলা বাড়িতে এলাম, আমার ওই শটগুলো তো লাগবে, ঘোড়া দুপায়ে দাঁড়াচ্ছে, আমি ছুটতে ছুটতে অ্যাকশন করছি, আমরা ভয় পেয়ে গেলাম, মানে আমি বডি ডাবল তো নেবো না। আর এখন সবাই জানতে পারে কোনটা গ্রাফিক্স হচ্ছে, কোনটা বডি ডাবল হচ্ছে।
দেন ঘোড়াকে বললাম যেদিন আমার শুটিংও থাকবে না, মানে ঘোড়া শুটিং না সেদিনও ফ্লোরে থাকবে, কিন্তু হি শুড নো মি, হি শুড বি অ্যারাউন্ড মি। তো আমরা ঘোড়াকে, যেহেতু আমরা বাড়ি থেকে নিয়েছিলাম, ওদের ওইখানেই স্টেবলটা ছিল, তো শুটিংয়ের সময় তুফান আরও 3-4টে ঘোড়া ছিল, তাদেরকে আমরা ফ্লোরে নিয়ে এসে রাখতাম, গিয়ে আমরা গিয়ে কখনো গাজর খাওয়াতাম। তো হি স্টার্টেড নোয়িং মি। তারপরে যখন ঘোড়াতে শট দিলাম, আমার মনে হয় কি আমি যা বলতাম তাই করতো আর কি, মানে দাঁড়াও তো দাঁড়াও। নর্মালি কি হয়, যারা হর্স রাইডিং করে তারাই বুঝতে পারে, অনেক সময় ঘোড়াতে নিজেদের একটা মুড থাকে, তারা তাদের মতো করে দাঁড়াবে, তারা তাদের মতো করে ছুটবে। তারা যদি তোমাকে ফেলতে চায়, তুমি যত বড় রাইডার হও না কেন, তা তোমাকে ও ফেলবে। এটা আমি অনেকবার দেখেছি, পড়েওছি, সেটা আমি জানি। কিন্তু তুফান আফটার পয়েন্ট, এই যে আমরা যখন বোলপুর নিয়ে গেলাম, ঝাড়খণ্ড নিয়ে গেলাম, তখন আমি সুপার কনফিডেন্ট। মানে আই ওয়াজ লাইক মাস্টার বল হয়ে যাবে, হ্যাঁ একটা রিহার্সালে করেছি, কিন্তু আমি ওয়াজ নট হ্যাপি। আমি গিয়ে শটটা দেখলাম, করে দেবে তো, তুফান করে দে না ভাই। এবারে দুজনকে নিয়ে, মানে মোস্ট ডিফিকাল্ট স্টান্ট হচ্ছে তুমি একা উইলি করতে পারো, ঘোড়াকে নিয়ে পিছনে একজন আছে, সে তারই ঘোড়ারই লোক ছিল, মানে আমরা ওইটা ও বডি ডাবল ছিল, কারণ যে মেন অ্যাক্টার সে ভয় পাচ্ছে না, স্বাভাবিক, মানে ওই স্টান্টটা প্রফেশনাল হলে কেউ করতে পারবে না। তো ঘোড়ারই একজন ছিল যে অন্য একটা ঘোড়া রাইডার ছিল, সে বসে বলে স্যার কর লেতে চলো। অ্যান্ড দ্যাট ডে আই ওয়াজ সো হ্যাপি কে যেই শটটা দিয়েছে দু পায়ে দাঁড়ানোটা, এবং আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস স্টান্ট আই হ্যাভ ডান ইন মাই লাইফ। মানে ওইটা যদি একটু 19-20 হতো, মানে আমার কোমর ভেঙে যেতে পারতো, যদি ঘোড়াটা যদি ফল করতো, মানে তোমার এসকেপ রুট নেই, তোমার দুটো পাই তো লক করা আছে। অ্যান্ড আই থিঙ্ক কোথাও যেন এই বন্ধুত্বটা খুব কাজে লেগেছে আমার আর তুফানের মধ্যে। হি নোজ দ্যাটকে মানে আমার এই শটটা চাই, অ্যান্ড হি হ্যাজ বি ভেরি কেয়ারফুল। পুরোটা উঠেছে, হ্যাঁ এরকম উঠেনি, ও পুরো উঠে আবার নেমেছে, অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আর শেষ প্রশ্নটা হচ্ছে, আমি অন্তত এরকম 15 জন পরিচালককে জানি যারা সবাই আমাকে ফোন করে জিজ্ঞেস করে দেবের কাছে কি করে একটা গল্প নিয়ে পৌঁছবো, কি করে, মানে এত দূর চলে গেছে, আর তো এটা সম্ভব না। আমি বলিউডে দেখেছি সবার প্রশ্ন হয় শাহরুখ খানের কাছে আমি কি করে পৌঁছবো, তার উত্তরটা যদি তুমি একটু বলে দাও। ভাস্বতীর কাছে চলে আসুন, ভাস্বতীর কাছে আমার নাম্বার আছে, আমার দিস দ্য বেস্ট ওয়ে। যারা আমার কাছে পৌঁছতে চান, আগে ভাস্বতীকে স্ক্রিপ্টটা শুনুন, ভাস্বতীর স্ক্রিপ্টটা শোনার পর যদি মনে হয় যে না এইটা দেবের উপরে ভালো লাগবে, দেবকে, কারণ এখন আমার সবচেয়ে কি বলবো, মানে বড় অ্যাডমায়ারার, বড় ক্রিটিক্স হচ্ছে এখন ভাস্বতী। অ্যান্ড যেভাবে ও চাইলে হয়তো অনেক কিছু ওর উপরেও প্রেশার থাকে, আজকে সেটা আমি এবারে পুজোতেই বুঝলাম যে হ্যাঁ এটা সত্যি, মানে এটা খুব অবাকজনক। মানে আমারই খুব কাছের মানুষ যারা হয়তো অন্য একটা পোর্টালে কাজ করছে, তারা দেখেছে, তাদের ছবিটা খুব ভালো লেগেছে, তোমার সামনে বলছি, তুমিও জানো তাদের না, দেখার পর আমাকে বললো কি না আমার বস বলেছে তোমার খারাপ রিভিউ দিতে, তো আই এম সরি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারাও আমার বন্ধু, তুমিও আমার বন্ধু, সেই যে নির্ভয়ে যেটা ভালো সেটা ভালো, সেটা খারাপ যারা বলতে ভয় পায় না, তাদের প্রতি আমার কোথাও যেন মনে হয় এই পুজোর পর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়লো। এবং তুমি তাদের মধ্যে একজন যে সত্যি না ভয় পেয়ে যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ লিখতে ভালোবাসো, তার জন্য তোমাকে সাধু। না সত্যি করে উত্তরটা দাও, এটাই তো বলছি, অনেক নতুন ট্যালেন্টদের ভীষণ সাপোর্ট করো, সেই জন্য নতুন পরিচালকদের নিয়ে তোমার কাজ করার সত্যি সামনে প্ল্যানিং আছে? আমি তো সব না, আমার নতুন ডিরেক্টরে ভর্তি, মানে রাহুল, অভিজিৎ সেন, মানে রিনো, ভাবছি কিভাবে, সত্যি আমারও নতুন স্ক্রিপ্ট দরকার, নতুন ট্যালেন্ট দরকার, নতুন গল্প দরকার। তো আমরা এই 1-2 দিনের মধ্যে ফিল্টার করে একটা মেল যদি খোলা যায়, না আমার অফিসটা খুব ছোট্ট একটা অফিস, মানে সেইখানে মানে এসডিএফ এর মতন এত বড় অফিস বা অনার মতন, এরকম অনার 10টা অ্যাসিস্ট্যান্ট আছে, ও ফিল্টার করতে করতে চলে আসে এইখানে তো এদের একটা ফিল্টারিং ব্যাপারটা আছে। আমার 4-5 জনের অফিস, এবারে দেখছি আমরা কিভাবে একটা স্ক্রিপ্টের একটা কিছু একটা করা যেতে পারে কিনা।